আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যান্ডসন বুক ফরম্যাটিং কোর্সে সকলকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। আজকের এই হ্যান্ডসন বুক ফরম্যাটিংয়ের কোর্সের দ্বিতীয় ক্লাসে শুরুতে একটি অ্যানাউন্সমেন্ট আমি জানাতে চাই। সেটি হচ্ছে এই কোর্স যারা সফলভাবে শেষ করবে তাদের থেকে 5 জনকে আমরা আমাদের টিমে কাজ করার সুযোগ দিব ইনশাআল্লাহ। আর বাকি যারা যারা সফলভাবে এই কোর্সটি শেষ করবেন তাদেরকে আমরা চেষ্টা করব ফ্রিল্যান্স মার্কেট প্লেসগুলোতে অ্যাকাউন্ট করে দেওয়ার এবং গিগ দিয়ে সেখানে কিভাবে আর্নিং করা যায় A to Z আমরা হেল্প করব। এছাড়া আমি মহিলাদেরকে স্ট্রংলি এনকারেজ করতেছি এই কোর্সটি করার জন্য। তাদেরকে আমি ইনশাআল্লাহ চেষ্টা করব পুরো মার্কেট প্লেসটা হাতে কলমে শিখিয়ে দেওয়ার জন্য, যেন তারা ঘরে বসে এই উপার্জনটা করতে পারে। তবে এই কথা সত্য যে একদম যারা এই কোর্সটি সঠিকভাবে করতে পারবে এবং আমার অ্যাসাইনমেন্টগুলো পূরণ করতে পারবে এবং কোনো কাজ দিলে যেভাবে ইনস্ট্রাকশন দিব সেভাবে করতে পারবে, এক কথায় একটা এক্সামের মতো নিব। যদি তারা এটা পাস করতে পারে ইনশাআল্লাহ আমরা তাদেরকে শেখাবো। যারা শুরু থেকে ভালো করে শিখবে না, বুঝবে না, তাদেরকে কখনোই এই ধরনের সুযোগ দেওয়া হবে না। তাই প্রত্যেককে অনুরোধ করব আপনারা প্রত্যেক দিন ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখুন। আপনাদের ভিডিও ওয়াচিং বিহেভিয়ার আমি কিন্তু দেখতেছি, আপনারা কতজন দেখতেছেন, কয় মিনিট ধরে দেখতেছেন, সব ডিটেলস কিন্তু আমার কাছে আছে। সেকেন্ড অ্যানাউন্সমেন্ট হচ্ছে এই চলমান কোর্সে আগামী ক্লাস থেকে প্র্যাকটিক্যাল বেস জিনিসপত্রগুলোকে শেখানো হবে। সো আমি রিকোয়েস্ট করব আপনার ডিভাইসটি আপনি রেডি রাখুন। স্পেশালি আপনি মাইক্রোসফট অফিস ওয়ার্ডের যে কোনো ভার্সন, আমি বলবো লেটেস্ট ভার্সনগুলো যদি ইনস্টল রেখে রেডি রাখতে পারেন দেন এটা আপনার জন্য খুব হেল্পফুল হবে পরবর্তী ক্লাসগুলো করার জন্য। বিকজ আমরা 3rd নাম্বার যে ক্লাস হবে সেটা আমরা সরাসরি মাইক্রোসফট অফিস ওয়ার্ডে করব। সেখানেই সব কিছু দেখানো হবে যে একটি বই কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত ফরম্যাটিং করতে হয়। সো এগেইন আমি বলে রাখছি, আপনারা মাইক্রোসফট অফিস ওয়ার্ড ইনস্টল করে প্রিপেয়ার করে রেডি করে রাখুন। যে কোনো সমস্যা হলে মনে রাখবেন আপনার প্রথম প্রায়োরিটি এবং প্রথম বন্ধু হচ্ছে আপনার গুগল অ্যান্ড ইউটিউবকে আমি গুরুত্ব দিব, কারণ এখানে প্র্যাকটিক্যালি ভিডিওর মাধ্যমে আপনি সব কিছু দেখতে পারবেন। সো কোনো কিছু না বুঝতে পারলে সবসময় ইউটিউবে সার্চ করার চেষ্টা করবেন। কোনো কিছু কোর্স চলাকালীন না বুঝতে পারলে চেষ্টা করবেন চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করা। যদি সেটা থিওরিটিক্যাল হয় অবশ্যই চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করবেন, ইনশাআল্লাহ উত্তর পেয়ে যাবেন। আর ইন ফিউচারে আমাদের এই কোর্সটি একটু মিক্স টাইপের ল্যাঙ্গুয়েজে হবে। সেটা হতে পারে 50% বাংলা 50% ইংলিশ। সো বিকজ আমরা জানি যে আমরা যখন ফ্রিল্যান্সিং করি তখন বাইরের দেশে ক্লায়েন্টের সাথে ডিল করতে হয়। সো একদম ইংলিশ না জানলে এটা খানিকটা দ্রুহ ব্যাপার। সো ইংরেজি জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে একদম যে ইংরেজি খুব বেশি ভালো জানতে হবে এমনটাও না, চলার মতো জানলেই আনাফ। তো চলুন শুরুতে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো হ্যান্ডসন বুক ফরম্যাটিং। আপনারা দেখতে পাচ্ছেন হাতে কলমে বই ফরম্যাটিং। আগের ক্লাস যারা মিস করেছেন তারা অবশ্যই ক্লাস দেখে নেবেন। আমাদের ইউটিউব চ্যানেলেও পাবেন এবং আমার ফেসবুক পেজ DXR আলমেও পাবেন, facebook.com/DXR আলম। তো এখানে শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন টাইপস অফ বুক। শুরুতে আমাদের জানতে হবে কয় ধরনের বই হয়ে থাকে। যদি আমরা প্রিন্টের কথা চিন্তা করি, যেটা সচরাচর আমরা শিক্ষা জীবনে আমরা লেখাপড়া করেছি, তো এই প্রিন্ট বই যেটা, এটার মধ্যে 2টা ভাগ আছে। একটা হচ্ছে হার্ড কভার আর হচ্ছে পেপার ব্যাক। সো হার্ড কভার জিনিসটা কি, শুনতেই বোঝা যাচ্ছে যে হার্ড, বিষয়টা শক্ত। অর্থাৎ একটা বই যখন শক্ত একটা কভার বা মলাট বা প্রচ্ছেদে জড়িয়ে খুব হার্ড করা হয়, এটাই মূলত হার্ড কভার। এটা একদম সোজা ভাষায় আপনাদেরকে বুঝিয়ে দিলাম।
সো আপনার বাসায় যদি কোনো বই থাকে আমি রিকোয়েস্ট করবো সেটা হাতে নেন, নিয়ে দেখুন সেটা পেপার ব্যাক না হার্ড কভার বোঝার চেষ্টা করুন। আর পেপার ব্যাক বই সাধারণত খুব বেশি মোটা হয় না, আমি থিকনেসের কথা বলছি না, কভারের কথা বলছি। কভারটা খুব বেশি মোটা হয় না। আর হার্ড কভার বই সবসময় অনেক সময় দেখা যায় যে ডাস্ট জ্যাকেট থাকে, অর্থাৎ উপরে একটা কভারের মতো থাকে, দেন ওইটা সরানোর পর ভিতরে মেইন কভারটা বের হয়, এক কথা ডাবল লেয়ার থাকে। সো এই হলো হার্ড কভার পেপার ব্যাক। আর হচ্ছে ইবুক, ইবুকটা বেসিক্যালি আমরা পড়ি হচ্ছে আমাদের ডিভাইসগুলোতে, যেমন যেটা হতে পারে ল্যাপটপ, ডেস্কটপ, মোবাইল, কিন্ডেল, বিভিন্ন রকম ডিভাইস রয়েছে যেটাতে আমরা ইবুকগুলো পড়ি। আর ইবুক সাধারণত বেশ কয়েকটা ফরম্যাটে হয়, ইপাব, ফ্লিপবুক হয় যেটা পিডিএফ ফাইল ফরম্যাটে হয়, অ্যান্ড দেন মুভি একটা ফাইল ফরম্যাট ছিল যেটা এখন ডিসকন্টিনিউ হয়ে গেছে। অনেক সময় ক্লায়েন্টরা আমাদের কাছে চায় মুভি, MOBI, মুভি ফাইল ফরম্যাট, যেটা অ্যামাজনে আগে খুব চলতো, বাট বর্তমানে ইপাবটাই অ্যাকসেপ্ট করে। ইবুক কিন্তু একটা পিডিএফ ফাইল ফরম্যাটেও হতে পারে, যে শুধু পিডিএফ ফাইল ফরম্যাটে রিডাররা বইটা পড়তে পারে। আমাদের যেগুলো রিডার আছে যেমন অ্যাডোবি অ্যাক্রোব্যাট রিডার, ক্যালিব্রি রিডার, এইগুলো রিডারগুলোতে পড়তে পারে। অ্যান্ড থার্ড হচ্ছে অডিও বুক, এটার ডিমান্ড দিন দিন বাড়তেছে। মূলত মানুষ এখন অলসের মতো হয়ে যাচ্ছে সারা দুনিয়াব্যাপী। অডিও বুকটা এখন অনেক মানুষ পারচেস করে এবং শোনে। সো এটা অনেক গুরুত্বপূর্ণ, এটা MP3 ফাইল ফরম্যাটে হয় এবং এইটার নিয়েও অনেক কাজ পাওয়া যায়। অডিও বুক রেকর্ড করার জন্য যে ভয়েস ওভার দেয় তাদের একটা ডিমান্ড আছে, এবং যারা এই অডিওটাকে এডিট করে তাদেরও একটা খুব ভালো ডিমান্ড রয়েছে। আমরা মূলত কাজ করব হার্ড কভার, পেপার ব্যাক অ্যান্ড ইপাব নিয়ে। এই তিনটা ফাইল ফরম্যাটে আমরা কাজ করব। কমন যে বুক ক্যাটাগরিগুলো রয়েছে সেগুলো হচ্ছে ফিকশন, নন ফিকশন, চিলড্রেন্স বুক, পোয়েট্রি অ্যান্ড ড্রামা, এটাও একটা সেকশন, অ্যান্ড স্পিরিচুয়াল অ্যান্ড রিলিজিয়াস বই যেগুলো হয়, গ্রাফিক্স অ্যান্ড ভিজুয়াল। সো ফিকশন বলতে বুঝতে পারছেন যে গল্পের মতো, আর নন ফিকশন ডেফিনেটলি এটা গল্প নয়, যেমন সেলফ হেল্প বুক হতে পারে, আপনাকে মোটিভেশনাল বিভিন্ন বই পুস্তকগুলো হতে পারে, এগুলো আপনার ChatGPT থেকে দেখে নেবেন বা গুগল করেও জানতে পারবেন। চিলড্রেন বুকস তো বুঝতেই পারছেন, বাচ্চাদের বই, অনেক সময় সুন্দর করে কার্টুন থাকে, একপাশে লেখা থাকে, অথবা কার্টুনের মধ্যেই লেখা থাকে, আপনারা সার্চ করলে এগুলো দেখে নিতে পারবেন যে চিলড্রেন বুকসটা কেমন হয়। পোয়েট্রি, আপনারা জানেন যে কবিতার বই, এটা পোয়েট্রি বই এর কাজ অনেক আসে। অ্যান্ড রিলিজিয়াস বইয়ের কাজটা অনেক হয়, বিশেষ করে যেহেতু USA বেসড আমরা কাজ করি, দেখা যায় অনেক খ্রিস্টান বইয়ের কাজগুলো করা হয়, প্লাস হিন্দু রিলিজিয়াসের অনেক বইগুলো করা হয়, এবং ইসলাম রিলিজিয়াসের বই তো ডেফিনেটলি অনেক করা হয়। হাদিস নিয়ে অনেক সুন্দর সুন্দর বইগুলো লেখা হয় এবং সেগুলো আমরা ফরম্যাট করি। তো এই বছরটাতে বেশ 3 থেকে 5টার মতো রিলিজিয়াস অনেক সুন্দর সুন্দর বইগুলো ফরম্যাট করেছি আমি, যেগুলো ইন্টারন্যাশনাল অ্যামাজন KDP-তে পাবলিশ হয়েছে, প্লাস হলো সেগুলো যে ম্যানুয়াল লাইব্রেরিগুলোতেও পাবলিশ হয়েছে। গ্রাফিক ভিজুয়াল বই বলতে এখানে বোঝাচ্ছে কুক বুক সাধারণত দেখা যায় যে অনেক রেসিপির বই থাকে, এক কথায় অনেক সুন্দর সুন্দর রেসিপি দিয়ে সাজানো থাকে। কপি টেবিল বুক হতে পারে, যেটা কপি টেবিলে আমরা রাখি। অনেক সময় ফ্যামিলি ছবি দিয়ে অনেক সময় বই বের করা হয়। তো এই ক্যাটাগরিগুলির ভিতরে অনেকগুলো সেকশন আছে, এগুলো আপনার পড়াশোনা করে নেবেন, বিকজ ক্লায়েন্ট অনেক সময় এইগুলা নাম ধরে ধরে মেসেজ করে যে আমার একটা পোয়েট্রি বুক ফরম্যাট করতে হবে, চিলড্রেন্স বুক ফরম্যাট করতে হবে, রিলিজিয়াস বুক ফরম্যাট করতে হবে, বলে যেমন সেলফ হেল্প বুক ফরম্যাট করতে হবে, ট্রাভেল বুক ফরম্যাট করতে হবে। ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে আপনি কোনো হরর বুক করেন কি না, নভেল করেন কি না,
সায়েন্স ফিকশন করেন কিনা, এরকম অনেক জিজ্ঞেস করতে পারে। সো আপনি যদি ওই জিনিসটা নাই বোঝেন তাহলে তো ক্লায়েন্টকে আপনি উত্তর দিতে পারবেন যে হ্যাঁ এটা আমি করতে পারি বা পারি না। সো এই জিনিসগুলো আপনার একটু ক্যাটাগরি ওয়াইজ এগুলো ChatGPT জিজ্ঞেস করলে অনেক সময় ভালো উত্তর পাওয়া যেতে পারে, আপনারা একটু দেখে নেবেন। সো এই পর্যায়ে আমরা যেটা কথা বলবো সেটা হলো বুকস অ্যানাটমি নিয়ে। সব কিছুরই একটা অ্যানাটমি আছে, একটা মানুষের শরীরেরও অ্যানাটমি আছে, প্রত্যেকটা জিনিসের একটা অ্যানাটমি আছে। অ্যানাটমি বলতে এখানে বোঝানো হচ্ছে গঠন প্রণালী, মূলত সহজ ভাষায় বলতে গেলে এটা একটা বইয়ের 3টা অংশ থাকে, ফ্রন্ট ম্যাটার, বডি ম্যাটার অ্যান্ড ব্যাক ম্যাটার। এই 3টা নিয়ে হয়, এগুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার একটা ক্লায়েন্ট ছিল, সে এভাবে আমাকে মেসেজ করতো যে আমি কি তোমাকে আমার ফ্রন্ট, বডি অ্যান্ড ব্যাক ম্যাটারগুলো পাঠাতে পারি। সো আপনি যদি এই জিনিসটা না বোঝেন ক্লায়েন্টকে কিন্তু উত্তর দিতে পারবেন না। ক্লায়েন্টও বুঝতে পারবে যে আপনার এই বিষয়ে নলেজ কম, সো তখন কিন্তু সে আপনাকে নাও হায়ার করতে পারে। সো যেহেতু এই জিনিসগুলো আমার জানা ছিল এবং ক্লায়েন্টকে আমি খুব সুন্দর করে রেসপন্স করি যে ইয়েস ইউ ক্যান, সো তো তখন এগুলো পাঠাই দেয়, যেহেতু আমি এগুলো জানি এবং এগুলো নিজে নিজে আমি কম্বাইন্ড করে, এক কথায় মার্জ করে আমি পরে ক্লায়েন্টকে বইটা ফরম্যাট করে দিই এবং ক্লায়েন্ট কিন্তু অনেক হ্যাপি ছিল। সো এই বিষয়টা জানা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো ফ্রন্ট ম্যাটারের মধ্যে যে জিনিসটা আসে সেটা হলো আমাদের টাইটেল পেজ। আপনারা জানেন, আপনার শুরুতে আমি বলেছি যে বাসায় যদি কোনো বই থাকে সেটা হাতে নিন, দেখবেন যে বইয়ের শুরুতে একটা টাইটেল থাকে। যদিও বাংলাদেশি বইগুলোর স্ট্রাকচার আর ইন্টারন্যাশনাল বই স্ট্রাকচারটা লিটল বিট ডিফারেন্ট, বাট হচ্ছে আপনি একটা ধারণা নিতে পারেন। সো দেন এইগুলা সিকোয়েন্স আপনার অবশ্যই জানতে হবে, আদারওয়াইজ আপনি ফরম্যাট করতে পারবেন না। ক্লায়েন্ট অনেক সময় ভুল করে কপিরাইটটা অ্যাড করে না, আমাদেরকে অ্যাড করতে হয় বা ক্লায়েন্টকে আস্ক করতে হয় যে কপিরাইটটা অ্যাড করবো কিনা বা কপিরাইট টেক্সট আপনি পাঠাবেন কিনা আমাকে। সো ক্লায়েন্ট এগুলো অনেক সময় মিস করে যায় বা এইটা দেখা যায় যে শেষের দিকে দিয়ে রাখছে বা এটা শেষের দিকে। সো সিকোয়েন্সটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো টাইটেল পেজ, যেটা শুরুতে বইয়ের নাম অ্যান্ড দেন তার নিচে সুন্দর করে আমরা লিখে দিই যে বাইরের নাম, যে অথরের নাম, অ্যান্ড দেন একটা কপিরাইট পেজ থাকে। কপিরাইট পেজ মূলত সেখানে ক্লায়েন্ট বলে দেয় যে তার এই বইয়ের সম্পূর্ণ সত্য কপিরাইট তার নিজের, এই বইটা কেউ ফটোকপি করতে পারবে না বা শেয়ার করতে পারবে না, এই ধরনের ইনস্ট্রাকশনগুলো সাধারণত কপিরাইটে দেওয়া থাকে, এক কথা এক প্রকার লিগাল নোটিসের মতো। অ্যান্ড ডেডিকেশন, ক্লায়েন্ট অনেক সময় বইটাকে অনেক সময় ডেডিকেট করে যে আমি আমার বাবা মাকে বইটাকে উৎসর্গ করলাম, সোজা বাংলা কথায়, এরকম ডেডিকেশন থাকে। অ্যান্ড টেবিল অফ কন্টেন্ট, ডেফিনেটলি সূচিপত্র এটাকে বলা হয়। টেবিল অফ কন্টেন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এটা নিয়ে আমাদের অনেক কাজ হবে, সো এটা আমাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব চ্যাপ্টারগুলো এরকম লিস্ট থাকবে এবং দেন পেজ নাম্বারগুলো থাকবে, সে ওয়াইজ যে কেউ যে কোনো পৃষ্ঠা ইচ্ছা করলে চলে যেতে পারবে, এক কথায় এটা সূচিপত্র। অ্যান্ড দেন ফরওয়ার্ড থাকে, এবং এগুলো আপনারা ChatGPT-কে জিজ্ঞেস করলে পেয়ে যাবেন উত্তর। আমি আর উত্তর ডিসক্রাইব করছি না, বিকজ ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আর লং ভিডিও মানে আপনারা অধৈর্য। সো প্রিফেস থাকে, দেন হচ্ছে অ্যাকনলেজমেন্ট থাকে, অ্যান্ড বডি ম্যাটারে যেটা থাকে সেটা হচ্ছে যে আমাদের চ্যাপ্টারগুলা, অধ্যায়গুলা একের পর এক আসে এবং দেন সেই অধ্যায়ের ভিতর যে টেক্সটগুলো আছে এই জিনিসগুলো আসে। আর ব্যাক ম্যাটারে যেটা থাকে অ্যাপেন্ডিক্স আসে, গ্লোসারি আসে, বিবলিওগ্রাফি থাকে, ইন্ডেক্স থাকে, অ্যাবাউট দ্য অথর যে বইটা লিখছে তার সম্বন্ধে থাকে, এবং ক্লায়েন্টের অথরের যদি অন্যান্য কোনো বই থাকে যেগুলো পাবলিশ হয়ে গেছে সেইটার একটা লিস্ট থাকতে পারে সেখানে। এবং অ্যাকনলেজমেন্টটা অনেক সময় শুরুতেও ক্লায়েন্ট দেয় এবং অনেক সময় অথররা চাইলে শেষেও দিতে পারে। সো এই বিষয়গুলো আপনারা যদি অ্যাপেন্ডিক্স, গ্লোসারি কি এগুলো জানতে চান, আপনি ChatGPT বা গুগলকে জিজ্ঞেস করলে, আপনি পড়াশোনা করলে এই জিনিসগুলো পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এটা একটা বই এবং বইয়ের বিভিন্ন অংশগুলো দেখানো হচ্ছে। এখানে সবগুলো আমি আপনাদেরকে বলবো না বা অনেকটা প্রয়োজনও নেই আমাদের, যারা এগুলা মিডিয়া বা এই বিষয়গুলো নিয়ে টাইপোগ্রাফি নিয়ে পড়াশোনা করে, ডিপ্লোমা করে, গ্র্যাজুয়েশন করে, তারা এই জিনিসগুলো খুব বেশি করে জানে বা তাদের এগুলো পড়তে হয়।
সো এটা আমি যেটা যেটা বলবো এটা গুরুত্বপূর্ণ বা এই ট্রামগুলো বেশি আসবে। এটা হচ্ছে যে আপনার শুরুতে স্পাইনটা মূলত এই যে মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন এইটাকে স্পাইন বলে। মানুষের যেরকম স্পাইনাল কর্ড থাকে ব্রেইন থেকে একদম কক্সিজেল পর্যন্ত একটা নার্ভ থাকে, ঠিক বইয়ের ওই এই জায়গাটাকে একটা নার্ভ থাকে, বইয়ের এই শুরু থেকে একদম শেষ পর্যন্ত একটা নার্ভের মতো, যেখানে সব পৃষ্ঠাগুলোর মাথায় এসে জোড়া লাগে, এই জায়গাটা মূলত স্পাইন। আর হিন্স শব্দটা জানা অত্যন্ত জরুরি। সাধারণত হার্ড কভার বইয়ে হিন্স থাকে। একথায় বইটা মোটা হলে যখন আমরা ওপেন করি ঠিক স্পাইনের এই পাশে এসে একটা ভাঁজের মতো পড়ে, এটাকে হিন্স বলে। এটা ম্যানুয়ালি না দেখালে আপনাদের বোঝা একটু কঠিন, তারপর আপনার হিন্সটা আপনার ইউটিউব বা অন্য জায়গায় সার্চ করে দেখে নিতে পারেন হিন্সটা কি। মূলত জাস্ট বইয়ের একপাশে একটা ভাঁজের মতো পড়ে শক্ত বইয়ে, হার্ড কভার বই সাধারণত হিন্স থাকে। অ্যান্ড কভার, ডেফিনেটলি একটা বইয়ের শুরুতে কভার থাকে, ফ্রন্ট কভার থাকে এবং ব্যাক কভার থাকে। অ্যান্ড দেন এই পাশে যদি বলি ব্যাক কভার বললাম যেটা, এই তো এইটুকু জানলেই আপনাদের এই সেকশনটাতে হয়ে যাবে। অ্যান্ড বইয়ের পৃষ্ঠার দুইটা প্রকার হয়, একটা হচ্ছে পোর্ট্রেট, একটা হচ্ছে ল্যান্ডস্কেপ। পোর্ট্রেটে সাধারণত আমরা ফরম্যাটটা করে থাকি, তবে ল্যান্ডস্কেপে অনেক সময় ফরম্যাট করা হয়, বিশেষ করে চিলড্রেন বুকস যেগুলো হয় অনেক সময় ল্যান্ডস্কেপ হয়ে থাকে। এখানে পৃষ্ঠার কিছু স্ট্রাকচার দেখানো হয়েছে, মার্জিন বোঝানো হয়েছে আর কি, যে ভার্সো লেফট পেজকে সাধারণত ভার্সো বলা হয় এবং রাইট পেজকে সাধারণত রেক্টো বলা হয়। এটা একটা সিঙ্গেল পেজ। তো এই তো পেজের যে মাথা, এটা হেড, এই জিনিসগুলো মোটামুটি এটা হলো গাটার মার্জিন। দুই পেজ যেখানে এসে একত্রিত হয়, বাম পাশের পেজের একটা শেষ প্রান্ত এবং ডান পাশের এই মাঝখানে জায়গাকে বলা হয় গাটার মার্জিন। সো গাটার মার্জিন দিতে হয় কারণ বইয়ের পৃষ্ঠা অনেক বেশি হয়ে গেলে এইটুকু জায়গা যদি কম হয় তখন বইটা পড়তে অসুবিধা হয়। আমরা অনেক সময় নতুন বই পাওয়ার পর দেখি না বইটা মানে খুব সুন্দর করে টেবিলে রেখে দুই পাশে মেলিয়ে রেখে পড়া সম্ভব হয় না, তখন আমরা কি করি হাত দিয়ে মাঝখানে প্রেসার দিই যাতে দুই পৃষ্ঠাটা খুব সুন্দর হয়ে দুই পাশে মেলে যায়। তো এই জিনিসটা গাটার মার্জিন বলে। সুন্দর এবং সঠিক গাটার মার্জিন না দিতে পারলে ক্লায়েন্ট রিডার অনেক সময় বিব্রত হতে পারে, দেখা যাবে টেবিলে রেখে বা হাতে ধরে পড়তে অসুবিধা হচ্ছে, রিডার বারবার যে গাটার রয়েছে সেখানে প্রেসার দিচ্ছে যাতে দুই পৃষ্ঠাটা খুব সুন্দরভাবে মেলে যায়। এই যে গাটারের খুব ছবি খুব সুন্দরভাবে বুঝতে পারেন, এই মাঝ বরাবর যেটা এইটা দেখতে পাচ্ছেন এইটাই হলো গাটার। সো আর এই অন্যান্য বিষয়গুলো আপনাদের অত না বুঝলেও হবে, মার্জিনটা বুঝতেই পাচ্ছেন যে এটা হলো কন্টেন্টের অংশ আর বাইরে যে অংশটা এটা হলো মূলত মার্জিন। মার্জিন যেমন আমরা খাতায় অনেক সময় পরীক্ষা খাতায় লেখার সময় একটা মার্জিন দিই, যে মার্জিনের বাইরে আমরা কোনো কিছু লিখবো না, ভিতরে লিখবো, জাস্ট এটা একটা সৌন্দর্য বা একটা লেখার মেনটেন্স করার জন্য। যেটা আগে বলেছি রেক্টো, ডান পাশের পেজকে রেক্টো বলা হয়, বাম পাশে ভার্সো বলা হয় এবং অনেক সময় এটাকে ওড অ্যান্ড ইভেন বলা হয়, জোড় এবং বেজোড় পৃষ্ঠা। তো এই জিনিসটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ক্লায়েন্ট অনেক সময় বলে যে আমার যতগুলো চ্যাপ্টার রয়েছে সেগুলো সব রেক্টো হবে, অর্থাৎ ডান পাশে আসবে, সে বাম পাশে চায় না। তো অনেক সময় আমাদেরকে একটা এরকম ব্ল্যাঙ্ক পেজ দিয়ে ফোর্স করে চ্যাপ্টারটাকে ডান পাশে দেওয়া হয়। তো এই জিনিসটা ফোলিও এখানে সাধারণত এটা পৃষ্ঠা নাম্বার বোঝানো হয়, পৃষ্ঠা নাম্বার সাধারণত এখানে হয়, নিচেও হয়, নিচে মাঝ বরাবর এখানেও হয়, বাম পাশেও হয়, ডান পাশেও হয়, আবার পৃষ্ঠা নাম্বার উপরেও হয় অনেক সময়, এই বাম পেজের বাম পাশে ডান পেজের ডান পাশে এইরকমও করা হয়, ক্লায়েন্টের এটা চাওয়া পাওয়ার উপর নির্ভর করে। আর এখানে এবার আলোচনা করব ডিফারেন্ট সাইজ অফ বুক। সাধারণত অনেক বইয়ের সাইজ রয়েছে, এগুলো ক্যাটাগরি বেস হয় সাধারণত। ক্লায়েন্ট অনেক সময় আপনাকে জিজ্ঞেস, কেন জানতে হবে এটা, ক্লায়েন্ট অনেক সময় জিজ্ঞেস করবে আপনাকে
হ্যাঁ, যেমন তো এটা হচ্ছে ফিকশন বুক, সায়েন্স ফিকশন, আমি এটা কোন সাইজ বই করলে আমার ভালো হবে। সো এটা আমরা তখন ক্লায়েন্টকে সাজেস্ট করি যে দেখো তোমার এই সাইজের, যেহেতু এই ক্যাটাগরি বুক তোমার এই সাইজ হইলে ভালো হয়। সো যদি ক্লায়েন্ট অল্প বই যে ক্লায়েন্ট লেখে হয়তো অল্প ওয়ার্ডে লেখছে, কিন্তু ক্লায়েন্ট চাচ্ছে যে আমি পিসটা বেশি চাই, তো তখন সাইজটা আমাদের বই ছোট করতে হয়। আর যখন অনেক বিশাল বড় বই লিখে এবং ক্লায়েন্ট চায় যে পিসটা যেন কম হয়, তখন আমাদের সাইজ বড় করতে হয়। সো দেখতে পাচ্ছেন ফিকশনের বিভিন্ন সাইজ রয়েছে, তবে এখান থেকে বেশ কয়েকটি সাইজ গুরুত্বপূর্ণ যেগুলো প্রত্যেক দিন আমরা বই ফরম্যাট করতে এই সাইজগুলো লাগে। 5x8, 5.5 টাইমস 8.5, 6x9, এই তিনটা সাইজ খুব লাগে, বিশেষ করে 6x9 স্ট্যান্ডার্ড সাইজ। এটা প্রচুর কাজ করতে হয় এই সাইজটা নিয়ে আমাদের। সো এই হচ্ছে এই ফিকশনের সাইজ। চিলড্রেন বুকের সাইজ দেখতে পাচ্ছেন আপনারা। এছাড়াও চিলড্রেন বুকের আরও একটা সাইজ হয় 8.5 টাইমস 8.5, যেটা বলছি এগুলো সব ইঞ্চিতে। সো সেটা হয় স্কোয়ার বুক, যেমন এই যে এটা দেখতে পাচ্ছেন 7.5 টাইমস 7.5, এই জায়গায় 8.5 টাইমস 8.5 হয়, তো সেটাও স্কোয়ার বুক হয়। টেক্সট বুকের ক্ষেত্রে এই সাইজগুলো হয় 8.5 টাইমস 11 ইঞ্চিস। নন ফিকশনে এই সাইজগুলো হয়, এবং মেমোয়ের বুক যেটা হচ্ছে ক্লায়েন্টের জীবনে নিয়ে অনেক সময় লেখে, জীবনের ইতিহাস, ছোটোবেলা থেকে একদম অনেক বয়স পর্যন্ত কি করলো সেগুলোর জন্য এই সাইজগুলো। এগুলো জানা থাকলে আপনি ক্লায়েন্টকে রিকমেন্ড করতে পারবেন যে আপনার এই সাইজটা দরকার। তখন ক্লায়েন্ট কিন্তু খুশি হবে এবং বুঝবে যে না আপনি কাজটা জানেন। এছাড়াও এই সাইজগুলোর অনেক নাম রয়েছে, যেমন 6x9 যেটা স্ট্যান্ডার্ড সাইজ, এটার একটা নাম আছে ইউএস ট্রেড। 5.5 টাইমস 8.5, ডাইজেস্ট। A5 সাইজ, এটা অ্যামাজন কেডিবিতে হয় না সচরাচর। এক্সিকিউটিভ সাইজ রয়েছে। সো ক্লায়েন্টকে যখন এগুলো আপনি বলবেন যে তুমি কি তুমি কি ডাইজেস্ট সাইজটাও, ডু ইউ ওয়ান্ট ডাইজেস্ট সাইজ বুক, তো বইয়ের এই সাইজগুলোকে ট্রিম বলা হয়। এটা আপনারা খেয়াল রাখবেন যে পেজ সাইজকে সাধারণত ট্রিম সাইজ বলা হয়। যেমন ডাক্তারি ইঞ্জিনিয়ারিং পড়লে সেগুলোর কিছু ট্রাম থাকে, ট্রামস, বইয়ের অ্যানাটমি বা বই ডিজাইনের এই ট্রামসগুলো আপনি জানা থাকলে ক্লায়েন্টকে আপনি এই ট্রামসগুলো বলে পেস্ট করতে পারেন। সো ক্লায়েন্টকে যখন বলবেন যে ডু ইউ ওয়ান্ট ডাইজেস্ট সাইজ বুক, তো তখন ক্লায়েন্ট বলতে পারে যে হ্যাঁ আমি চাই, বা আমি বুঝি না ডাইজেস্ট কি, অনেক সময় ক্লায়েন্টেরাও জানে না, তখন তাকে বললে তখন কিন্তু সে জিনিসটা বুঝবে। সো এই হচ্ছে টোটাল আজকের ক্লাস এবং বইয়ের সাইজগুলো আপনারা এগুলো দেখে নেবেন, নিজেরা একটু পড়াশোনা করবেন। অ্যান্ড আগামী ক্লাসে আমরা টোটালি একদম প্র্যাকটিক্যাল বেস চলে যাব এবং আমরা বই ফরম্যাট করব। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন। পরবর্তী ক্লাসগুলোতে সেই প্রশ্নের উত্তর নিয়ে আমরা কাজ করব, এবং আপনার চাইলে আমরা সপ্তাহে একদিন লাইভ করতে পারি, সেখানে যেগুলো সমস্যা আছে আপনাদের সেগুলো আমরা হাতে কলমে লাইভ ক্লাসের মাধ্যমে শিখিয়ে দিতে পারি। সো ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, কারণ আপনার দ্বারা আরেকজন উপকৃত হতে পারে। এবং এই কোর্সে আমার কোনো বেনিফিট নেই, বাট সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে এটা সাদকায়ে জারিয়া। যদি আপনি আমার মাধ্যমে শিখেন, আয় করেন, আল্লাহ চাহেন, তো আমি ইনশাল্লাহ অনেক সওয়াব পাবো। এবং আমি চেষ্টা করি প্রত্যেক বছরের শেষ দিকে যখন আমাদের কাজ খানিকটা কম থাকে সেই সময়গুলোতে একটা ফ্রি কোর্স করানো। গত বছরও আমি করিয়েছি। সো আশা করি এই পুরা কোর্স শেষ করলে আপনি ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। অ্যান্ড আজকের এই ভিডিও এই পর্যন্ত শেষ করছি। ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হচ্ছে, এবং আপনারা জানিয়ে দেবেন কতদিন পর ক্লাস চান, যেহেতু এটা প্র্যাকটিসের ব্যাপার থাকে। এবং আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা দেখব মাইক্রোসফট অফিস ওয়ার্ডে আমরা কিভাবে সুন্দর করে একটা ম্যানুস্ক্রিপ্ট নিয়ে সেটাকে কিভাবে পেজ সেট আপ করতে পারি, মার্জিন দিতে পারি, এবং দেন একটা ফাইনালি স্টেপ বাই স্টেপ বইটাকে প্রসেস করে একটা ফরম্যাটিং করে এবং ফাইনাল একটা পিডিএফ করব। আমরা স্টেপ বাই স্টেপ দেখব। খুব বেশি ক্লাসের দরকার হবে না, বিকজ আমি শুরুতে বলছি যে এটা সুপার ইজি টু লার্ন। সো আর কথা না বাড়িয়ে ভিডিওটি এখানে শেষ করছি।
সবাই অনেক অনেক ভালো থাকবেন, অনেক অনেক পড়াশোনা করুন, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। হ্যাভ এ গ্রেট